সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, গেটে তালা। দাবি না মানলে কাল আবারও আন্দোলনের ঘোষণা। ইচ্ছা করলে একটা মানুষের চাকরি চলে যাবে, এটা তো এইভাবে হতে পারে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। মব সৃষ্টির চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি। নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানালেন আমির খসরু। বুধবার ঢাকায় তারুণ্য সমাবেশে 15 লাখ জনসমাগমের আশা বিএনপির। দ্রুত নয়, উপযুক্ত সময়ে সুষ্ঠু ভোট প্রয়োজন বললেন সার্জিস আলম। সচিবালয়ে আন্দোলনের সমালোচনা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধমকি দেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। কাল রাতে জাপান সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। $1 বিলিয়ন ঋণ ও 7 সমঝোতা স্মারক নিয়ে আলোচনা। পাশে থাকার কথা বললেন রাষ্ট্রদূতের। মালয়েশিয়ায় শুরু হওয়া আসিয়ান সম্মেলনে পণ্য, মানুষ ও অর্থের অবাধ প্রবাহ নিয়ে আলোচনা। মার্কিন শুল্ক নীতি মোকাবেলায় জোর দিচ্ছেন নেতারা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকারি চাকরি অধ্যাদেশের কয়েকটি ধারা বাতিলের দাবিতে চলা আন্দোলনে দিনভর অচল সচিবালয়। কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ডাকে বিক্ষোভ মিছিল আর অবস্থান ধর্মঘটে প্রবেশ গেটগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। দুপুরে আইন উপদেষ্টার সাথে কর্মচারী নেতাদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। নেতারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সচিবদের বৈঠকের পর অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। তবে দাবি পূরণ না হলে কাল সকাল থেকে আবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রেখেছে আন্দোলনকারীরা। আন্দোলনের মুখেই জারি করা হয় সরকারি চাকরি আইনের সংশোধিত অধ্যাদেশ। এতে সোমবার সকাল থেকে আবারও দপ্তর ছেড়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় সচিবালয়ের কর্মচারীরা। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে অবস্থান ধর্মঘট পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ কাউকে উস্কানি ও বাধা দিলে শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান যুক্ত করা হয়েছে। সামরিক শাসনামলের এমন বিধানকে কালাকানুন আখ্যায়িত করে কর্মস্থল ছেড়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কর্মচারীরা। ব্যাখ্যা দেন অধ্যাদেশটি কেন নিপীড়নমূলক এবং এতে তাদের কাজের স্বাধীনতা কতটা ক্ষুণ্ণ হবে। অফিসের সময় যদি আমি কোনো সময় বাইরে কোনো একটা কাজে, জরুরি কাজে যাই, অফিসার যদি মনে করে যে আমার কাছে যতটাই যৌক্তিক হোক তার কাছে যৌক্তিক না, তাইলে তিনি আমাকে এই শাস্তিগুলো আবার দিতে পারেন। কারোর সাথে আমাদের হয়তো কাজের কোনো ক্ষেত্রে কোনো মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে, তখন উনি কি করবেন, আমাদের বিরুদ্ধে যে কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি এই অ্যালিগেশন দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করবে। অনানুগত্যের বিষয়টা কিন্তু সংজ্ঞায়িত করা নেই। তার মানে এইটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে যে কোনো বিষয়টাকে আপনি অনানুগত্যর হিসাবে গণ্য করে আমাকে শাস্তি প্রদান করতে পারেন। কোনো কারণবশত আমরা অফিসে নাই আসতে পারি, সেটার কারণে যদি আপনি আমার চাকরিটা খেয়ে ফেলেন, সেটা আমরা কোথায় যাব? ইচ্ছা করলে একটা মানুষের চাকরি চলে যাবে, এটা তো এইভাবে হতে পারে না। কর্মচারীদের প্রতিবাদের মুখে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয় সচিবালয়ে প্রবেশের প্রধান ফটক সহ 3টি গেট। এ সময় কয়েকজন উপদেষ্টার সচিবালয়ে প্রবেশের কথা থাকলেও তারা প্রবেশ করতে পারেননি। অনেকে আটকা পড়েন ভেতরে। প্রায় 30 মিনিট পর ফটক খুলে দেয়া হয়। কর্মচারী নেতারা জানান, দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হবেন তারা। আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। বিদ্যুতের সংযোগ দেওয়া আছে না, এটা আমরা বন্ধ করে দিব। রাতের আধারে এই ধরনের কালো অধ্যাদেশ জারি করা, এটা নতুন বাংলাদেশে, এই বৈষম্য মুক্ত বাংলাদেশে
থেকে নজিরবিহীন ঘটনা। বিক্ষোভ সমাবেশের মধ্যে আইন উপদেষ্টার পক্ষ থেকে দাবি নিয়ে আলোচনার কথা ছিল কর্মচারী নেতাদের, তবে অফিস সময়ে তা আর হয়নি। নেতারা বলছেন আন্দোলনে অনড় আছেন তারা। আইন উপদেষ্টা মহোদয়ের একটি সাক্ষাৎকার ছিল, সেখানে এই নিপীড়ন এবং নিবর্তনমূলক কালো আইন প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন, কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কর্মচারী নেতারা জানান, সোমবার সচিবালয় ছাড়াও সারা দেশের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও অফিসে অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থের বিপরীতে কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। এছাড়া মব ভায়োলেন্স কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসে নিয়মিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত ও সার্বভৌমত্ব ইস্যুতে কোনো আপোষ নেই। দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। সেনানিবাস এলাকায় আয়োজিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাহিনীর কার্যক্রমের বিস্তারিত। সর্বমোট ৯,৬১১টি অবৈধ অস্ত্র। ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে এমন কোনো কাজে নিজেদের জড়াবে না সেনাবাহিনী। বিশেষ করে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয় বলেও সাফ বার্তা তাদের। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন, এটা আপনারাই জানেন, এটি একটি আত্মস্বীকৃত টেররিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে। সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন ঘটালে সেনাবাহিনী কঠোর হবে বলে জানানো হয়। চট্টগ্রামে একটি গার্মেন্টসে কুকিচিন বা কেএনএর ৩০,০০০ ইউনিফর্ম পাওয়ার খবরকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ৩০,০০০ ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করছে উল্লেখ করে জানানো হয়, এক্ষেত্রে কোনো মতপার্থক্য নেই। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। ভারতের পুশিন ঠেকাতে বিজিবি সক্রিয়ভাবে চেষ্টা করছে বলে জানানো হয়। প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে সেনাবাহিনী। ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা, যাত্রা নির্বিঘ্ন ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে ২ সপ্তাহ নিয়মিত টহল পরিচালনা করবে বাহিনীর সদস্যরা। পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকার নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যারা বিভিন্ন দোহাই দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তাদের সাথে ঐক্য হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক অনুষ্ঠানে কয়েকশর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আছে বিএনপি। বিএনপি নেতারা দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে সেনাপ্রধানের দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন। পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। দীর্ঘ বিরতির পর চালু হওয়া একটি অনলাইন গণমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন তারা। অনুষ্ঠানে আমির খসরু বলেন, অনির্বাচিত বা দায়বদ্ধতাহীন কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়। কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করতে সরকারের উদ্যোগ আর এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে। নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে,
জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে না। জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হয় না। তিনি নির্বাচিত সরকার প্রসঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থানের প্রশংসা করেন। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই। উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। 3 বিভাগীয় তারুণ্যের অধিকারের সমাবেশের পর এবার অনুষ্ঠিত হবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগীয় সেমিনার ও সমাবেশ। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত সেমিনার মঙ্গলবার হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে, আর বুধবার নয়াপল্টনে হবে সমাবেশ। 28 তারিখ একটি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে। নেতারা জানিয়েছেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জানতে আর বিএনপির 31 দফা ছড়িয়ে দিতে সংসদ নির্বাচনের আগে ধারাবাহিকভাবে এমন আরও কর্মসূচি ঘোষণা করবেন তারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের মাস বেঁধে দেয়া নয়, বরং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরিতে সেনাপ্রধান দায়িত্ব পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নীলফামারীর জলঢাকায় পথসভায় তিনি বলেন, করিডোর ইস্যু অন্তর্বর্তী সরকারের একার নয়, রাজনৈতিক দল ও জনগণের মতামতেরও বিষয় রয়েছে। এদিকে চট্টগ্রামে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে। জনমত আর জন আকাঙ্ক্ষা গড়তে জেলায় জেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভা ও লিফলেট বিতরণ। চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই গণহত্যার বিচার দাবিতে পথসভায় অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে। সেখানে এনবিআরকে দুর্নীতির আতুরঘর বলেও মন্তব্য করেন তিনি। অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। হাসনাত অভিযোগ করেন, সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই 5 আগস্টের আগে আওয়ামী সরকারকে সমর্থন দিয়েছিল। শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। আপনারা কিন্তু এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না, আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন। 5 আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না। এদিকে নীলফামারীর ডোমারে পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়, বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়। সার্জিস বলেন, নির্বাচন দ্রুত করতে গেলে তা সুষ্ঠু ও স্বচ্ছ হবে না। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগও করেন তিনি। আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে, নাম দুর্নীতি দমন কমিশন, অথচ সেটাই ছিল বিগত 16 বছর ধরে দুর্নীতির আখড়া। ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন সহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা। দেশটির এই অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রদূত সাইদা সিনিচি সরকারের সংস্কার উদ্যোগ কিংবা নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেন। জাপান সফরে ডক্টর ইউনূস $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও আশাবাদী ঢাকা। জাপান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু আর উন্নয়ন অংশীদার। এ পর্যন্ত সবচেয়ে কম সুদে অর্থ ও ঋণ সহায়তা দিয়ে আসছে দেশটি। মঙ্গলবার মধ্যরাতে 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রীর সাথে। এ সময় বিডা, ইকোনমিক জোন অথরিটি ও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে 2টি করে ও জ্বালানি বিভাগের সাথে একটি, মোট 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া। যে এই সফরকালে সর্বমোট 7টি MOU সাইনিং হবে। পাশাপাশি দেশটির কাছ থেকে প্রয়োজনীয় বাজেট সহায়তাও চাইবে বাংলাদেশ। বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেটপ্রোর সাথে স্যারের এই মিটিং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের সাথে সরাসরি ফ্লাইট চালু ও জনশক্তি রপ্তানি সহ অমীমাংসিত সব ইস্যুতে আলোচনা করবেন দুদেশের শীর্ষ নেতা। তবে ঢাকা টোকিও সামরিক সহায়তা নিয়ে এখনই বড় কোনো আলোচনা হচ্ছে না বলে জানান জাপানের রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু জাপান কখনোই এখানকার রাজনীতি বা অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায়নি। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে ঢাকার পাশে থাকার কথা বলেন রাষ্ট্রদূত। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, এদেশে সবসময় বিনিয়োগে আগ্রহী জাপানিরা। এফটিএর চেয়ে ইটিএতে আমরা আগ্রহী। এখানে কাজের সুযোগ বেশি। সরকারের সংস্কার কর্মসূচি বা নির্বাচন নিয়ে মন্তব্য নেই। এগুলো এদেশের অভ্যন্তরীণ বিষয়। 31 মে সফর শেষে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন চেয়ারম্যান স্টিফেন স্নেকের সাথে সৌজন্য সাক্ষাতে কথা জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনায় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা, জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটের বিষয়গুলো উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, পুরো পরিস্থিতি স্বচ্ছ রাখতে চায় সরকার। সাংবাদিকরা যে কোনো সময় বাংলাদেশে এসে সরেজমিনে তদন্ত করতে পারেন। প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা হ্রাস, সাংবিধানিক কাউন্সিল, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, সংবিধান সংশোধন সহ বেশ কিছু মৌলিক সংস্কারের প্রশ্নে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপের আলোচনায় এসব অমীমাংসিত বিষয়ের সমাধান হবে। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। ভবিষ্যতে রাজনৈতিক কাঠামোতে স্বৈরাচার ব্যবস্থা যেন ঢুকতে না পারে, কমিশন এই জায়গায় মতৈক্যে পৌঁছতে চায়। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন শেষ করেছে প্রথম ধাপের সংলাপের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। কমিশনের সহসভাপতি জানান, বেশিরভাগ সুপারিশে একমত হলেও মৌলিক প্রস্তাবে আছে ভিন্নমত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে।
মতানৈক্য হওয়া সুপারিশগুলো নিয়ে জুনের প্রথম সপ্তাহে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসতে যাচ্ছে কমিশন। সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, রাষ্ট্রের ভবিষ্যৎ মাথায় রেখে এসব সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, আশা আলী রিয়াজের। ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, সেটা খানিকটা স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা তৈরি করবে। এনসিসি কিংবা ধরুন সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে যদি বিরোধী দলের সভাপতিত্ব থাকে, সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। শুধুমাত্র সংবিধানে লিখলেই স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না। সংখ্যা বিবেচনায় নয়, জনগণের প্রতিনিধিত্ব বিবেচনায় জাতীয় সনদ হবে বলছেন তিনি। তার মতে এই সনদ বাস্তবায়নের পথ বের করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই, এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এটা দীর্ঘমেয়াদের চিন্তা, আজকের চিন্তা না। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট সেগুলো সরকার দেখছেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ৩ জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। সোমবার দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হলে 1 বছরের সাজা, অর্থদণ্ড হতে পারে সাবেক প্রধানমন্ত্রীর। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর আর জনসম্মুখে দেখা যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে সামাজিক মাধ্যমে তার কয়েকটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে। তেমনি একটি রেকর্ড ছিল 227 জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত মন্তব্য। এই মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তা মানেননি শেখ হাসিনা। ফলে ট্রাইব্যুনাল 7 দিনের সময় দিয়ে দুটি জাতীয় দৈনিকে হাজির হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএচ তামিম বলেন, সময় মতো আদালতে হাজির না হলে শেখ হাসিনা সহ 2 জনের হতে পারে জেল ও জরিমানা। যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করে, কোনো সাক্ষী বা এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে বা ট্রাইব্যুনালের কোনো আদেশ অমান্য করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা, অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। বলেন, রোববার আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা, তাই আবারও তাদের সুযোগ দেওয়া হয়েছে। 227 জনকে হত্যার হুমকি, মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি, যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, এ জাতীয় কথাবার্তাও উনি বলেন। সেই সকল বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হয়। এছাড়া জুলাই গণহত্যার শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ঈদের আগেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান এই প্রসিকিউটর। আমাদের তদন্ত সংস্থা দিন রাত কাজ করছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। লাগাতার কর্মবিরতির প্রথম দিনে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ ছিল, কোথাও আবার ক্লাস চলেছে। শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। 3 দফা দাবি আদায়ে গত 5 মে থেকে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছিলেন সহকারী শিক্ষকরা। ক্ষুদে শিক্ষার্থীদের কোলাহলে মুখর স্কুল মাঠ, অনেকেই ব্যস্ত খেলাধুলায়, কেউ কেউ আবার ভিড় করেছে ঝালমুড়ির দোকানে। স্কুল খোলা কিন্তু অফুরন্ত অবসর কোমলমতিদের। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে পাঠদান হয়নি ময়মনসিংহে। শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা। বন্ধুদের সাথে কথা বলছি, আড্ডা দিচ্ছি। আজকে অন্য দিনের থেকে একটু বেশি ফ্রি টাইম পাইছি আমরা। আজকে একটা ক্লাসে আজকে পুরো গল্প করছি বন্ধু বান্ধব সবাই মিলে। রাজশাহী, সিলেট, নেত্রকোনা, রাজবাড়ী, কুড়িগ্রাম, ভোলাসহ অনেক স্থানেই দেখা গেছে ক্লাসে বসে অলস সময় পার করছে শিক্ষার্থীরা। শিক্ষকদের কর্মবিরতির খবর জেনে অনেকে আবার ফিরে যায় বাড়িতে। ক্লাস আমাদের হচ্ছে না, ক্লাস রুটিনও নয়। আজকে থেকে আমাদের পূর্ণ বিরতিতে যাচ্ছি। আসলে আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা সরকার দ্রুত মেনে নিক। আমরা তো চাই না যে শিক্ষার্থীরা ঘরে ক্লাসে থাকলে আমরা ক্লাস নিব না, কিন্তু বাধ্য হয়েছে।
অভিভাবকরা বলছেন এবছর পাঠ্য বই দেরিতে পাওয়ায় এমনিতেই শিশুদের পড়ালেখার ক্ষতি হয়েছে। শিক্ষকদের লাগাতার কর্মসূচি বেশ ভাবাচ্ছে তাদের। বাচ্চারা আসে বসে থেকে খেলে বেরিয়ে চলে যায় বাসায়। আমাদের ছেলেপেলেরা কিন্তু আগামীতে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন যদি পড়াশোনাটা ভালো না হয় তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। বরিশাল, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর সহ কিছু জেলায় চলেছে পাঠদান। খুলনা, পাবনা, জামালপুর সহ কিছু জেলায় কোথাও পাঠদান বন্ধ ছিল, কোথাও আবার ক্লাস নিয়েছেন সহকারী শিক্ষকরা। তারা বলছেন শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় পাঠদান চলেছে। অবিলম্বে 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তারা। পাঠদান বন্ধ রেখে আমাদের কর্মবিরতি রাখাটা আমি আসলে সমীচীন মনে করি না। আমরা তো স্কুলে যেহেতু আসছি, সে চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু পড়াই, ওদের তেমন গ্যাপ আছে, একটু পড়াইলাম। পড়াইলে তো ক্ষতি নেই দেশের। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ 3 দফা দাবিতে গত 5 মে থেকে বিভিন্ন সময়সীমায় কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা 12:30টার দিকে মিছিল নিয়ে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। দ্রুত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের চেয়ার থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে এই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। সকালে উপাচার্য ভবনে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এভাবে আর কতদিন? আপনারা জানেন 13 দিন থেকে আমরা বিভিন্নভাবে আমাদের সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা কিছু জানিও না যে আসলেই ঘটনা কি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে তাদের বুলেটের সামনে দাঁড়িয়ে তারা যে আন্দোলন সংগ্রাম করে চলেছিল, সেই আন্দোলন সংগ্রামকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে প্রশাসনের পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ অঙ্গীকারবদ্ধ হয়ে তারা তাদের দায়িত্ব পরিচালনা করবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। বেলা 11টা থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। 14 মে থেকে এই আন্দোলন শুরু হয়। টানা 13 দিন ধরে আন্দোলন চলে। মাঝে দাবি পূরণের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এরপর আজ আবার আন্দোলন শুরু হয়। এতে নগর ভবনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ ছিল। এদিকে ইশরাক হোসেনের দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। লোকাল গভর্নমেন্টে কোনো মেয়র বা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার কেউ গ্যাজেটভুক্ত হওয়ার পরে সে শপথ নিতে পারে না। এই প্রথম আমার জীবনে দেখলাম। নিশ্চয়ই কোনো ভয় ভীতি আতঙ্কের জায়গা আছে। ক্ষমতা কক্ষিগত করা বা ক্ষমতা স্থায়ী হওয়া বা ক্ষমতা ধরে রাখার মতো নোংরা একটা অভিপ্রায় আছে। আমাদের আন্দোলন না, আমরা তাদের সাথে একমত হয়েছি। এটা নগরবাসী জনগণের আন্দোলন। এটা শেরপুরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 4 গণমাধ্যম কর্মী। নালিতাবাড়ী উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় বনের ভেতর প্রস্তাবিত পর্যটন কেন্দ্র এবং হাতির আক্রমণ ঠেকাতে করণীয় ঠিক করতে সরেজমিন পরিদর্শনে যান উপদেষ্টা। নালিতাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি জানান, এ সময় সাংবাদিকরা বন থেকে বালু, পাথর লুট ও বনের ভেতর বিদ্যুৎ সংযোগ বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। পরিদর্শন কার্যক্রম শেষ হলে এলাকাবাসী উপদেষ্টার গাড়ি বহরের পাশে দাঁড়িয়ে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে হামলা চালানো হয় গাড়ি বহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর। আহত 4 সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহে 12টি হাতি মারা গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে এই সমস্যাটা বহুদিন যাবত অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে, যার ফলটা এখন আমরা দেখছি।
সরকারি তিতুমির কলেজে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মেধার ভিত্তিতে হোস্টেলে হলের সিট বরাদ্দের দাবিতে আন্দোলন করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী। কথা কাটাকাটির এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বেধড়ক পেটায় ছাত্রদলের নেতাকর্মীরা। এই দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে পিটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নারী সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হুমকি ধামকিও দেওয়া হয়েছে। বিশ্ব রাজনীতির পালা বদলের সন্ধিক্ষণে কুয়ালালামপুরে বসেছে আসিয়ানের 46তম শীর্ষ সম্মেলন। এখানে একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ, অন্যদিকে চীন, ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহ দক্ষিণ পূর্ব এশিয়ার জোটটির। আসিয়ান চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, শক্তিধর দেশের চাপ সামলাতে হবে নতুন বিশ্বকে। তাই এবারই প্রথম চীন ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে আলাদা বৈঠক করবে আসিয়ান। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। বিশ্ব রাজনীতির হাওয়ায় নতুন গন্ধ। একদিকে বড় শক্তির মুখোমুখি ছোটরা, অন্যদিকে সামনে আসছে মেরুকরণের নতুন হিসাব। এমন এক সময় জোটের শক্তি কতটা কাজে আসবে সেটা যাচাই করতেই 46তম আসিয়ান শীর্ষ সম্মেলনের এবারের বৈঠক। সকালের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অতিথি অভ্যর্থনা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একে একে স্বাগত জানান সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের। প্রথমে স্বাগত ভাষণ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার শুরুটা ছিল আত্মসমালোচনার। আমরা অনেক ক্ষেত্রে একা সিদ্ধান্ত নিচ্ছি, নিজেদের জোটে থাকার বিষয়টি ভুলে যাচ্ছি, অথচ আমরা একসাথে কাজ করলে তা সবার জন্যই ভালো কিছু বয়ে আনবে। এজন্য নো রিজিওনালিজমের পুরো বিশ্বকে পাশে রাখতে চায় আসিয়ান। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তোলেন আসিয়ান নেতারা। তাদের মতে বিশ্ব বাণিজ্যে বৈচিত্র্য দরকার, সেজন্য চীন, ভারত, মধ্যপ্রাচ্য আর ইউরোপের সাথে সম্পর্ক গভীর করতে চায় দক্ষিণ পূর্ব এশিয়ার জোটটি। আসিয়ান মানেই অন্তর্ভুক্তিমূলক, যেখানে পণ্য, টাকা আর মানুষ বিনা বাধায় চলাচল করতে পারে। কিন্তু এই ভিত্তি নড়বড় হয়ে গেছে। তারপরও আমি বিশ্বাস করি আসিয়ানের শক্তি আছে এইসব বাধা মোকাবেলার। আমেরিকার ট্যারিফ সিদ্ধান্তের পর আমরা আসিয়ান জিও ইকোনমিক টাস্ক ফোর্স গঠন করেছিলাম, যাতে সবাই বোঝে আমরা দুর্বল নই। এবারই প্রথম পারস্য উপসাগরীয় অঞ্চল ও চীনের সাথে একজোট হয়ে কাজ করার কৌশল নিয়েছে আসিয়ান। সেই ধারাবাহিকতায় কুয়ালালামপুরে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। দিনের শেষে কুয়ালালামপুর ঘোষণায় সই করেন সব দেশের শীর্ষ নেতারা। জানানো হয়, এখনই আসিয়ানের সদস্যপদ পাচ্ছে না পূর্ব তিমুর, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চলতি বছরের অক্টোবরে। আসিয়ান শীর্ষ সম্মেলন এখন শুধুমাত্র বাহ্যিক চাপ মোকাবেলা করার কোনো নতুন গল্প হতে যাচ্ছে না। এটি জোটের বিভিন্ন সদস্যদের পারস্পরিক আস্থা এবং ঐক্যের যে পরীক্ষা, সেটিও নিতে যাচ্ছে। কেননা মিয়ানমারের শান্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে চুপচাপ কূটনীতি কিংবা মার্কিন শুল্ক নীতি মোকাবেলা করার জন্য একদেশ হয়ে না ভেবে নিজেদেরকে একটি জোট হিসেবে কল্পনা করে যে কোনো অর্থনৈতিক এবং রাজনৈতিক মোকাবেলা করার যে কৌশল, সেটি আসলে প্রমাণ করছে আসিয়ান নিজেদের অবস্থানকে আরও বেশি বিশ্ব অর্থনীতিতে সমৃদ্ধ করতে চায় এবং একই সাথে সংগঠন হিসেবে বা জোট হিসেবে এটি আসলে একটি ইন্টারনাল রিজেটের দিকে যাচ্ছে কিনা সেটি এখন দেখার বিষয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব। রোববার আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন অন্তত 63 ফিলিস্তিনি। গাজা সিটিতে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলেই মৃত্যু হয়েছে অন্তত 25 ফিলিস্তিনির। এদের মাঝে রয়েছে 7 শিশু। ওই হামলায় প্রাণ হারিয়েছে গাজার কনিষ্ঠতম ব্লগার 11 বছর বয়সী ইয়াকিন হামাদ। মৃত্যু হয়েছে 2 রেড ক্রস কর্মী ও 1 সাংবাদিকেরও। বোমা হামলায় আগুন ধরে যায় স্কুলের ধ্বংসাবশেষে। পুড়ে ছাই হয়ে যায় পুরো ভবন। মধ্য গাজাতেও আরেকটি কিন্ডারগার্টেন স্কুল লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।